বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে পবিত্র শুক্রবার, গরিব মানুষের জন্য হজের সমতুল্য একটি দিন। সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। কিছুক্ষণ পরেই আজান হবে, জুম্মা দিনের জোহরের আজান হবে। আজানের ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ করে লাইভে আসলাম 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের খুব অল্প কিছু কথা নিয়ে। আসলে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, চাকরির ক্ষেত্রেও সেখানেও বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের যারা বিবেক, যারা পৃথিবীর ইতিহাস, যারা সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকেই যারা পৃথিবীর ইতিহাস পরিবর্তন করতে পেরেছে, তারা হলো ছাত্র। সেই ছাত্র জনতা বাংলাদেশের যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য তারা কিন্তু ছাত্র জনতা সকলেই একত্র হয়ে বৈষম্য দূরীকরণের ডাক দেন। আর সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে এই দেশের যে বৈষম্য সৃষ্টি করেছিলেন বাংলাদেশ আমলিক সরকার, সেই আমলিক সরকারের পতন ছাত্ররা ঘটাতে পেরেছে। বৈষম্য বিরোধীদের আমরা কিন্তু পরাজিত করতে পেরেছি, আমাদের ছাত্ররা পেরেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছাত্রদেরকে। তো 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা কিন্তু চরম বৈষম্যের শিকার, এটা সকলেই বলবে। এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য 6,500 টাকা বেতন, এর মতো চরম বেতন বৈষম্য পৃথিবীর বুকে আর কারোর নেই। তার উপর তাদের কিন্তু দিনরাত 24 ঘন্টা ডিউটি। সেই যে ডিউটি আজকে প্রায় 25-26 দিন যাবৎ শুরু করেছি, দিন রাত 24 ঘন্টা। আমি সহ আমার সাথে প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে গ্রাম পুলিশ সদস্য এবং একজন দফাদার আছে। প্রত্যেকেই কিন্তু আমরা এই দিন রাত 24 ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এতটা পরিশ্রম করার পরেও, 24 ঘন্টা আমরা দায়িত্ব পালন করার পরেও, আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে থাকার পরেও আমরা কিন্তু সরকারি বেতন আমরা পাই না। আমরা 6,500 টাকা বেতন পাই। সরকারের সুইপারের ক্যাটাগরিতেও যদি আমরা থাকতাম, তাহলে আমাদের বেতন 20,050 টাকা গ্রাম পুলিশের থাকতো, দফাদারদেরকে 20,570 টাকা বেতন থাকতো। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, চরম বৈষম্যের শিকার আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্যরা হয়ে আছি। এই যে বেতন বৈষম্যর শিকার হয়ে আছি, আমরা খণ্ড খণ্ড হয়ে বহুবার চেষ্টা করেছি। হ্যাঁ ভাই, আমাদের দেয়ালে পেট থেকে গিয়েছে, কর্মবিরতির ডাক দেওয়ার জন্য বলছেন। ভাই, এটা একটু আলোচনা সাপেক্ষে করতে হবে। হঠাৎ করে কর্মবিরতি এই মুহূর্তে ডাক দেওয়া আমার মতে যৌক্তিক না। তারপরেও সেটা আপনারা যদি সকলেই মনে করেন, সবই সম্ভব। কিন্তু আপনারা ছাত্রদেরকে দেখেছেন, তারা কিন্তু এই শুধু 3 নেতা বসে তারা আন্দোলন করেনি, তারা আন্দোলন করেছে সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজ। তাদের সাথে পরবর্তীতে তাদের দাবিটা 100% যৌক্তিক বিদায়, তাদের সাথে পরবর্তীতে শিক্ষকেরা নেমে এসেছে, তাদের সাথে নেমে এসেছে প্রত্যেকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমাজ, সুশীল সমাজ, প্রত্যেকেই শিল্পী সমাজ। এমন কোনো মানুষ ছিল না যে তাদের এই যৌক্তিক দাবির বিপক্ষে ছিলেন। প্রত্যেকেই ভয় ভেঙে, শৃঙ্খলাবদ্ধ হয়ে ভয় ভেঙে সকলেই রাজপথে নেমে এসেছে। বিদায়ী কিন্তু আজকে এই দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। সেই মহানায়ক হলো এই দেশের ছাত্র সমাজ। তো সেক্ষেত্রে আপনারা যেই অনেকেই বলছেন যে ডাক দেওয়ার জন্য, কি বলে, কর্মবিরতির ডাক দেওয়ার জন্য, সেই এইদিকে কর্মবিরতির ডাকটা দিতে গেলে আসলে ধরেন আমি ডাক দিলাম, এখানে কয়েকটা কমিটি আমরা আছি, আপনারা জানেন যে ববেন বাবুর একটা কমিটি আছে, কমান্ডার মুস্তফা কামালের একটি কমিটি আছে, উজ্জ্বল খান তার কিছু লোকবল নিয়ে সে আলাদাভাবে আছে, আমি লাল মিয়া আমার কিছু লোকজন নিয়ে আমি আলাদাভাবে আছি। এই যে আমরা 4 ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে আছি, এই আলাদা আলাদাভাবে যদি আমরা কর্মবিরতির ডাক আমি লাল মিয়া এখন দেই, তাহলে সেই কর্মবিরতি 100% সফল আসবে না। আর 100% সফলতা যদি না আসে, তাহলে সেখান থেকে কোনো লাভ আপনি আশা করতে পারবেন না ভাই। যারা এই মুহূর্তে এই চিন্তা করতেছেন, ঠিক আছে, আপনাদের চিন্তা খুব সুন্দর। আসলে যে কোনো জিনিসের প্রাপ্য আদায় করতে গেলে যুদ্ধ ঘোষণা করেই সেটা আদায় করতে হয়, তার জন্য রক্ত দিতে হয়। সেটা ছাত্ররা প্রমাণ করে দিয়ে গেছে যে 2-1টা ছাত্রের তাজা রক্ত কিন্তু এখানে ঝরেনি।
সেটা আসলে এখনো গণনা করা হয়নি, সঠিক গণনা এখনো করে বলা যাবে না। তাদের তাজা রক্তের বিনিময়ে আজকে এই বৈষম্য বিরোধী এই বাংলাদেশ আজকে কিন্তু সরকার গঠন করেছে। যে সরকারটি গঠন করেছে অত্যন্ত সুন্দর একটি সরকার কিন্তু আপনারা দেখেছেন গঠন হয়েছে। আমরা তাদের কাছ থেকে অনেক ভালো ভালো কিছু আশা করতেছি। এই আজকের বর্তমান সরকার যে গতকালকে গঠন হয়েছে সেই সরকারে যেই সকল সমন্বয় করে গঠন করা হয়েছে অত্যন্ত সময় উপযোগী, জ্ঞানী, মেধাবী, নিরপেক্ষ, মানে এক ভাষায় বলতে গেলে যে অতুলনীয় ব্যক্তিদেরকে নিয়েই আজকের এই সরকারটি গঠন করা হয়েছে। তাদের কাছ থেকে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। আজকে দেখেন ছাত্ররা কিন্তু আজকে মেথরের কাজগুলো ছাত্ররা করতেছে। আপনারা ঢাকার রাস্তায় বের হলে দেখবেন যে ডাস্টবিনের যে ময়লাগুলো ঢাকাতে এই কয়দিনের ধ্বংসযজ্ঞ যে হয়েছিল, সেই ধ্বংসযজ্ঞের যেই ময়লা আবর্জনা হয়েছে এই বন্ধও গিয়েছে। সরকারি কর্মচারীরা দেখা গেছে যেই দপ্তরে আছে প্রত্যেকের কাজ ভয়ে ভীতিতে বাড়ি বসে রয়েছে, কাজ করেনি। সেক্ষেত্রে এই ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেই স্তূপগুলো যারা পরিষ্কার করছে তারা কিন্তু কেউ অশিক্ষিত না, প্রত্যেকেই সুশিক্ষিত। তারা কিন্তু প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুল কলেজের ছাত্র, প্রত্যেকেই মেধাবী। তারাই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। তারা কিন্তু রাজপথে নেমে তাদের হাত দিয়ে সেই নোংরাগুলোকে তারা পরিষ্কার করছে। আমি আশা করব যে বাংলাদেশ থেকে তারা শুধু এই নোংরাগুলোই পরিষ্কার করছে না, তারা দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশের যে মানুষের ভিত্তিতে যেই নোংরামিগুলো আছে সেই নোংরাগুলোও তারা এই বর্তমান বাংলাদেশের হাত যারা ধরেছে, যারা দায়িত্ব নিয়েছে, তারা এই নোংরাগুলো তারা পরিষ্কার করবে, এই আবর্জনাগুলোও তারা পরিষ্কার করবে। তাদের কাছ থেকে আমরা ভালো কোনো কিছু আশা করতেছি। ঠিক বলেছেন। সেখান থেকে আমাদের যে দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে প্রত্যেকেই নিজ নিজ থানাতে পুলিশ নেই, গ্রাম পুলিশ প্রত্যেকেই নিজ নিজ থানাতে আপনারা দায়িত্ব নেন। প্রত্যেকেই নিজ নিজ থানাতে আপনারা দিনে এবং রাত্রে আপনারা দায়িত্ব নেন, যে এই থানা দায়িত্বটা, সংরক্ষণের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে পুলিশ থানাতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা গ্রাম পুলিশেরা সেই থানার নিরাপত্তা, উপজেলার নিরাপত্তা আমরা বর্তমানে তো দিয়ে আসতেছি, অনেক থানাতে দিয়ে আসতেছে। আমি আশা করব এই দায়িত্বটা ছিল কেন্দ্রীয় যারা নেতা আছে, কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসের, ভবেনবাবু, তাদের উচিত ছিল এই ডিক্লিয়ারেশনটা তাদের মুখ থেকে দেওয়া। তারা যদি এই ডিক্লেয়ারটা দিত তাহলে সারা বাংলাদেশের কোনো গ্রাম পুলিশ কিন্তু ঘরে বসে থাকতো না। প্রত্যেকেই তাদের কথা শুনে, তাদেরকে বিশ্বাস করে, তাদের জনবল বেশি, লোক বেশি, তাদের উচিত ছিল। তো সেদিক থেকে তারা তাদের দায়িত্বটা পালন করেনি। আমি কমান্ডার মোস্তফা কামালকে 2 দিন ফোন দিলাম, 2 দিনের ফোনে তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পেলাম না, তার কাছ থেকে কোনো দিক নির্দেশনা পেলাম না। তিনি ফোনে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ বল, কে লেগে ফোন দিছস? এখন কে লেগে তাকে ফোন দিছি? সে বুঝেই না তাকে আমি কিসের জন্য ফোন দেবো, সে বুঝেই না। তো এমন ব্যক্তির হাতে যদি নেতৃত্ব থাকে তাহলে তার কাছ থেকে কি আশা করা যায়? তো যাই হোক, আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র একজন ব্যক্তি, ছোট্ট একজন, আপনাদের ছোট ভাই, ছোট একজন মানুষ, আমার জায়গা থেকে আমার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করার আমার জন্য যথেষ্ট হয়েছে। বেশি না করাটাই ভালো। নতুনভাবে দফা দাবি করেন সত্যমত গুণ। হ্যাঁ ভাই, অবশ্যই সময় করতে হয়। দুপুরের ভাত রাত্রে খেলে শরীরটা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ভাত আর ততটা কাজ করে না। দুপুরের খাবারটা দুপুরেই খেতে হয়। দুপুরের খাবার রাত্রে যদি আমি ডাবল খাই তবুও লাভ হবে না, আমার শরীরটা দুর্বল হয়ে যাবে। সময়ের কাজটা সময়ে করতে হয়। এখনই সময় ছিল, উপযুক্ত সময় ছিল যে বৈষম্য দূর করার জন্যই কিন্তু যে আন্দোলনটা ছাত্ররা ডাক দিয়েছিলেন তার নামই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের বৈষম্য বিরোধী আন্দোলন। তা আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের সবচেয়ে চরম বেতন বৈষম্যের শিকার। তো আমরা যদি এই সময়টা কাজে লাগাই, আমরা তাদের কাছে যেতাম, এই ছাত্র সমাজের কাছে যেতাম। আমরা বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার এটাকে নাম দেয়নি, নাম দিয়েছে অন্য একটি নাম দিয়েছে। যাই হোক, সেই একই বিধানে তত্ত্বাবধায়ক সরকার, যে এই সরকারের কাছে যদি আমরা এখন যাই, আমরা যদি সেনাপ্রধানের কাছে যাই, তাহলে আমার মনে হয়
তারা বুঝবে, আমাদের দুঃখগুলো তারা বুঝবে। তারা বুঝবে যে আসলে একজন মানুষের বেতন 6,500 টাকা কিভাবে হয়, 24 ঘন্টা যে পোশাক পরে দায়িত্ব পালন করে তার বেতন কিভাবে 6,500 টাকা হয়। কিন্তু সেই কাজটা আমরা প্রত্যেকটা কমিটি একত্র হয়ে যদি এই সময়ে, দ্রুত সময়ে আমরা করতাম, তাহলে আমার মনে হয় আমাদের বেতন বৈষম্যটা দূর হয়ে যেত, আমাদের জাতীয় বেতন স্কেল সেটা হয়ে যেত। কিন্তু যাদের হাতে আপনারা নেতৃত্ব দিয়ে রেখেছেন, কমান্ডার মুস্তফা কামাল, দেলোয়ার সাহেব, এই দুজনের ভবেন সাহেবের সাথে আমি কথা বলতে পেরেছি, তিনি কথা বলে, কিন্তু কমান্ডার মুস্তফা সাহেব তিনি তো মস্ত বড় নেতা, তার সাথে আমি মন খুলে কথা বলতে পারিনি, বা কোনো সিদ্ধান্ত কী নেবে সেই ব্যাপারে কথা বলতে পারিনি। তিনি ফোন করলে বলে আমি দেখতেছি। এখন সে কি দেখতেছে, আজকে 3 দিন যাবৎ আমি তাকে ফোনের চেষ্টা করতেছি, তার উত্তর একটা, ঠিক আছে আমি দেখতেছি। সে কি দেখতেছে সেটা আল্লাহ জানে আর সে জানে। দেলোয়ার সাহেব প্রথম দিন কথা হয়েছে, পরবর্তীতে 2 দিন আমি তার সাথে কথা বলতে পারিনি, তিনি ফোন ধরে না। সে এখন 47,000-এর গ্রাম পুলিশের দায়িত্বে যারা আছে, কলেজের ভাই ঠিক কথা বলেছেন। দরকার আমাদের প্রশ্নের কথা বলা দরকার আমাদের। আজান পরে গিয়েছে, আমি একটু নীরবতা পালন করব আজানটা, তারপরে একটু কথা বলে বিদায় নেব। যাই হোক, আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আজান হচ্ছে, অনেকেই নামাজে যাবেন, যারা মুসলমান আছেন নামাজে যাবেন, শুক্রবারে নামাজে যাবেন। তো সেক্ষেত্রে লাইভটা আর দীর্ঘ সময় করব না, আর দীর্ঘ সময় করার এমনিতেও ইচ্ছা নেই। আমি শুধু এইটুকু বলার জন্যই আজকে লাইভে আসা, যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম বারবার কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসির সাহেব, ভবেন বাবু, দেলোয়ার, 4 ব্যক্তির সাথে কথা বলে, এবং উজ্জ্বল খান, এই 5 ব্যক্তির সাথে কথা বলে সমন্বয় করার জন্য, যে আমরা ঐক্য হয়ে কাজ করার জন্য। কিন্তু আসলে যা বুঝতে পারছি, আমি খুব সম্ভবত ব্যর্থ, তারা ঐক্য হবে না। কমান্ডার মুস্তফা কামাল সে আসলে শিক্ষাগত যোগ্যতা যার মধ্যে নেই, তাকে দিয়ে কোনো কিছু হয় না, তাকে দিয়ে কোনো কিছু হয় না, এই ব্যক্তিকে দিয়ে অন্তত পক্ষে হবে না। আর দেলোয়ার ভাই, তার প্রতিও আসলে আমি একটু ক্ষুব্ধই, তাকে ফোন দিলে তিনি ফোন ধরেন না। তো এই সকল ব্যক্তিদের দিয়ে কি আশা করা যায়, যারা জরুরি প্রয়োজনে, আমিলাল মিয়া কিন্তু কমান্ডার মুস্তফা কামাল বা দেলোয়ার বা ভবেন বাবু বা নাসির সাহেব, উজ্জ্বল খান, তাদের সাথে টাকা পাই না যে টাকার জন্য ফোন দেবো, বা তাদের সাথে অন্য কোনো বিষয় না যে সেই বিষয়ে আলাপ করব। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্যই আলাপ করব। তো সেই আলাপটা যদি তারা না করে, তাদের সাথে যদি ফোনে কথা বলতে না পারি, তাদের দ্বারা কি আশা করা যায়? আর সময় হারিয়ে গেলে তখন মাঠে নেমে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। সময়ের কাজ সময়ই করতে হবে। এখন সুবর্ণ সুযোগ, বৈষম্য দূর করার জন্য এই দেশের নতুন সরকার এসেছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছে, এবং তারা বৈষম্য দূর করার জন্য নতুন সরকার গঠন করেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চরম বেতন বৈষম্যের শিকার। এই কথাগুলো, আমাদের সমস্ত কাগজপত্রগুলো, আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো তাদের কাছে পেশ করার উপযুক্ত সময় এখন। আর সেই সময় এই গ্রাম পুলিশের যে নেতারা আছে, তারা চুপ করে ঘরে বসে আছে, তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তারা নিজেরাও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমরা উদ্যোগী হয়ে যদি আমরা চেষ্টা করি, আমাদেরকেও তারা সহযোগিতা করতেছে না, আমাদের সাথে তারা থাকতেছে না, তাহলে আমাদের কি করণীয় আছে? অথচ তাদের কথাই কিন্তু আপনারা বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যরা শুনে থাকেন। কমান্ডার মুস্তফা কামালের কথা আপনারা সারা বাংলাদেশে বেশিরভাগ
বেশিরভাগ লোকজন শুনে থাকেন, তাদের কথা মতো চলেন আপনারা। তো আপনারা যাদের কথায় চলেন তারা কোনো সময় দায়িত্ব নেয়নি, তারা কোনো সময়ই গ্রাম পুলিশের দায়িত্ব নেয়নি। তারা ঝড়ের সময় আম কোরানোর ব্যবসা করে। ওই যখন জুন মাস আসে, 5 বছর 6 বছর পর পর জুন মাস আসে, তখন তাদের দৌড় শুরু হয়। এছাড়া তারা আর কোনো তাদের গ্রাম পুলিশ নিয়ে তাদের মাথায় কোনো চিন্তা থাকে না। হ্যাঁ ভাই, ইয়াং জেনারেশনের কর্মবিরতি ডাক দেন ভাই। কর্মবিরতিটা একটু আলোচনা সাপেক্ষে। ছাত্ররা কিন্তু রাজপথে নেমে ডাস্টবিনের কাগজগুলো, ডাস্টবিনের ময়লাগুলো তারা পরিষ্কার করতেছে। আর সেই মুহূর্তে আমরা কর্মবিরতি ডাক দেওয়া যে ভালো, যে আমরাও ছাত্রদের সাথে গিয়ে ডাস্টবিনের ময়লাগুলো পরিষ্কার করি, বাংলাদেশটাকে পরিষ্কার করি, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। কারণ যারা বর্তমানে বসেছে এই দেশের দায়িত্বভার নিয়েছে, তাদের কাছে তো এখন পর্যন্ত আমরা দাবি জানাইনি যে তাদের কাছে আমরা দাবি জানিয়েছি, তারা আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি তারা পূরণ করেনি। কাজেই তাদের সরকার আমলে আমরা এখন হুট করে কর্মবিরতি দেওয়াটা, এটা আমার মনে হয় না ঠিক হবে। তাদের কাছে আগে আমরা যাই, তারা যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে না নেয় তাহলে হয়তোবা আমরা তখন করতে পারি, এর আগে না। তারা কেবল সদ্যপ্রাপ্ত, গতকালকে রাত্রে তারা কিন্তু ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে, তারা দায়িত্বভার নিয়েছে। তাদের কাছে এখন পর্যন্ত আমরা যাই নাই, আমাদের কথাগুলো, আমাদের দুঃখগুলো, আমাদের মনের আবেগগুলো তাদেরকে জানাই নাই। তাহলে তাদের সরকারের সময় আমরা এই মুহূর্তে ফট করে কর্মবিরতি ডাক দেওয়া আমার কাছে যুক্তিসঙ্গত এই মুহূর্তে না। বাকিটা আপনারা 10 জন জ্ঞানী গুণী আমার চেয়ে বেশি আছেন, অনেকেই আছেন, আপনারা একটু যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, একটু বিবেচনা করে একটু আপনারা ভেবে দেখেন, বিষয়টা ভেবে দেখেন যে আমরা এখনও তাদের কাছে আমাদের দুঃখের কথা জানাইনি। তারা কেবল সরকারের দায়িত্বভার নিয়েছে। এখন দেশের যেই পরিস্থিতি, যে প্রত্যেকটা জায়গায় যেই সংকটের তৈরি হয়েছে, সেই সংকটগুলো আমরা দূর করি। আমার মতে প্রত্যেকেই ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ান, ছাত্রদের সাথে আমাদেরও দায়িত্ব। ইউনিয়ন ভূমি অফিস আমরা পাহারা দিচ্ছি, এই মুহূর্তে আমরা আছি ইউনিয়ন পরিষদে, সেটা পাহারা দিচ্ছি। তো সাথে সাথে আমরা উপজেলা, থানা, প্রয়োজনে ট্রাফিকের দায়িত্ব, প্রয়োজনে রাস্তায় যে ছাত্ররা কাগজ প্রকাশ্যে রাস্তার আবর্জনা নোংরাগুলো পরিষ্কার করতেছে, আমরা প্রত্যেকেই যে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আগে বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশে রূপান্তরিত করি। তারপর আমরা আমাদের দাবি নিয়ে আমরা বর্তমান সরকারের কাছে যাই। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারাও একটু ভেবে দেখেন, আপনারা জানাবেন। ভাই, পুলিশ কর্মবিরতি দিয়েছে সেটা পুলিশের ব্যাপার, পুলিশ কর্মবিরতি দিয়েছে সেটা তাদের বেতনের জন্য না। তাদের আলাদা বিষয় যে তারা নিরাপত্তা নেই, তাদের যেখানে তাদের পাচ্ছে সেখানে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এর জন্য তারা কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছে। বিষয়গুলো আগে বুঝবেন যে তারা কেন কর্মবিরতি ডাক দিয়েছে। আমরা ডাক দেব, আমরা বেতন বৈষম্যের শিকার সেই জন্য। আর তারা ডাক দিয়েছে তাদের নিরাপত্তা নেই, তারা ডিউটিতে গেলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, থানায় গেলে তাদেরকে আগুন দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। তারা নিরাপত্তার জন্য কিন্তু তারা এই স্ট্রাইক করেছে, অন্য কোনো বিষয় না। তো তারপরও আপনাদের জ্ঞান আমার চেয়ে কম না, এখন অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষিত গ্রাম পুলিশ আছেন। আপনারা আরেকটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, একটু যুক্তি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। আমার মতে আপাতত আবারও বলতেছি, এই মুহূর্তে প্রত্যেকের উচিত ছাত্রদের সাথে গিয়ে প্রয়োজনে ট্রাফিক এলাকায় যে সকল গ্রাম পুলিশ আছেন তারা ট্রাফিকের দায়িত্বগুলো একটু ছাত্রদের পাশাপাশি আপনারা তুলে নেন, আপনাদের হাতে তুলে নেন। থানা এরিয়ায় যারা আছেন তারা থানার দায়িত্বগুলো নেন, যারা উপজেলা থানা এরিয়ায় আছেন তারা থানা এবং উপজেলার দায়িত্বগুলো নেন। যারা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভূমি অফিস আছেন, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই দায়িত্বগুলো প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আপনারা নেন। এটা আমার দিক থেকে আপনাদের জন্য নির্দেশ। তো আসলে গ্রাম পুলিশ বাহিনীর প্রধান কেউ নেই, অন্যান্য বাহিনীর মতো নির্দেশ দেওয়াটা ভুল হবে। কারণ নির্দেশ যদি বলি তাহলে আমি এই বাহিনীর প্রধান, আমার নির্দেশ হলো সেটা এইভাবে না। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, নির্দেশ দেওয়ার কেউ না আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আপনারা এই দায়িত্বগুলো ভাই প্লিজ নেন। তার পরবর্তীতে কী করতে হবে, যদি আমি এই কমিটির সকলে একত্রিত না হয়, তারা দায়িত্ব না নেয়, তারা এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে কাজগুলো তারা না করে, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আর 2 দিন দেখব, 2 দিন 3 দিন পরে আমি ঠিকই আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবারের মধ্যেই আমি আপনাদের জন্য আবারও দৌড়ঝাঁপ করব। যেখানে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারাই সরকারি চাকরি করে তারা কেউ আওয়ামী লীগ না, কেউ বিএনপি না, কেউ জামাত ইসলাম না, তারা সর্বদলের। যখন যে সরকার আসবে সেই সরকারের তারা সবাই
প্রত্যেকেই সর্বদলের। আমি আমলিক, আমি বিএনপি, আমি জামাত ইসলাম, আমি ছাত্র সমাজের, আমি ব্যক্তি হচ্ছি এই দেশের রক্ষা। আমরা রক্ষা করব, আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করব, সরকার যেই আসুক আমরা তার হয়ে। তো যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের সকল ডিসি অফিসে অবস্থান কর্মসূচি দেন এখনই হাসানুর ভাই মনে হয়। তো যাই হোক ভাই, আপনি মনে হয় কেবল লাইভে আসলেন, পুরাটা লাইভ আপনি একটু শুনবেন, শুনে তারপরে আমার কথাগুলো শোনার পরে, লাইভ বেশি সময় না, অল্প সময় লাইভটা শোনার পরে তারপর আপনার যুক্তি বুদ্ধি দিবেন। হঠাৎ করে ভাই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যারা এইমাত্র ঢুকেছেন লাইভে তারা আমার কথাগুলো হয়তো বা এখনও বুঝতে পারেননি। যেহেতু শুক্রবার, পবিত্র শুক্রবার নামাজের দিন, আমি লাইভে আর থাকবো না, লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। আমার লাইভটা আপনারা পিছনে গিয়ে নতুন করে সম্পূর্ণ লাইভটা শুনুন, তারপরে আপনার মূল্যবান মতামতটা তারপরে দিন ভাই, যে আমি ভুল বললাম না সঠিক বললাম। যদি আমি ভুল বলে থাকি আপনারা কি ভুল বললাম সেটা জানাবেন, আর যদি সঠিক বলে থাকি অবশ্যই আমি যা বললাম সেই মোতাবেক একটু কাজ করেন দয়া করে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।